সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের জন্য খুবই স্পেশাল একটি ভিডিও নিয়ে উপস্থিত হলাম। আজকে আমি স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ নিয়ে কথা বলবো। অনেকেই তোমরা অবগত আছো যে অলরেডি বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গত 19শে নভেম্বর শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ 25-26 সার্কুলার দেওয়া হয়েছে। স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ কি? আসলে হাঙ্গেরি সরকার 2013 সাল থেকে ইন্টারন্যাশনাল স্টুডেন্টদেরকে তাদের শিক্ষা প্রতিষ্ঠানে পড়াশোনার বিষয়ে আগ্রহী করার জন্য একটি বৃত্তি চালু করে, যেটা স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপ নামে পরিচিত। এটা 2013 সাল থেকে প্রায় 80টি দেশে শিক্ষার্থীদেরকে স্কলারশিপটা অফার করে থাকে। হাঙ্গেরির প্রায় 41টি শিক্ষা প্রতিষ্ঠান, প্রাইভেট এবং পাবলিক ইউনিভার্সিটিগুলো নিয়ে এই স্কলারশিপের আওতাভুক্ত। এই ইউনিভার্সিটিগুলোতে প্রায় 31টি সাবজেক্টে ব্যাচেলার, 29টি সাবজেক্টে মাস্টার্স এবং প্রায় 15টি সাবজেক্টে পোস্ট ডক্টরাল ডিগ্রিগুলো নেওয়ার সুযোগ আছে। যথারীতি বাংলাদেশ থেকে 2018 সাল থেকে এই স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপের আবেদন শুরু হয়েছে বা এটার প্রচারণা চলতেছে। এই স্কলারশিপটা নিয়ে যদি সংক্ষেপে কিছু বলার চেষ্টা করি, তাহলে প্রথমে যে বিষয়টা আসে যে আবেদনের এই স্কলারশিপে আবেদনের যোগ্যতা কি বা আবেদনের ডেডলাইন কত তারিখে বা হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে, এই বিষয়গুলো নিয়ে আসলে টুকিটাকি আজকে আলোচনা করব। প্রথমত বলে রাখি যে স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপের আবেদনের শেষ সময় 15ই জানুয়ারি 2025, অর্থাৎ আপনি হচ্ছে যে ওদের 25 সেপ্টেম্বর ইনটেকের জন্য আপনি আবেদন করতে হবে এখনই, এবং হচ্ছে যে আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15ই জানুয়ারি। এখন প্রশ্ন হচ্ছে যে কি কি ডকুমেন্টস লাগবে এবং হচ্ছে যে কি ধরনের যোগ্যতা থাকলে আপনি এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারেন। প্রথমত হলো যে এখানে যেহেতু আগেই বলেছি যে আমি হচ্ছে যে আপনি ব্যাচেলার, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলোতে আপনি আবেদন করতে পারবেন। সম্ভবত আপনি যদি ব্যাচেলারে আবেদন করেন তাহলে আপনি অবশ্যই ন্যূনতম 12 বছরের শিক্ষাগত অভিজ্ঞতা থাকতে হবে আপনার, অর্থাৎ এইচএসসি পাস হতে হবে, বা যদি আপনি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে পড়ে থাকেন তাহলে ডিপ্লোমা পাস হতে হবে, এবং মাস্টার্স প্রোগ্রামে পড়লে অবশ্যই আপনাকে ব্যাচেলার পাস হতে হবে। আর ভর্তির ন্যূনতম যোগ্যতা যদি বলা হয়, আপনি হচ্ছে যে ওভাবে সুনির্দিষ্ট করে বলা নাই, কারণ হচ্ছে এক এক ইউনিভার্সিটির ভর্তির রিকোয়ারমেন্ট এক এক রকম। যেহেতু এখানে প্রায় 41টা বিশ্ববিদ্যালয় রয়েছে, তো সুতরাং আপনি যখন এখানে আবেদন করবেন, আপনি যখন সাবজেক্ট এবং ইউনিভার্সিটি চয়েস দিবেন, তখন হচ্ছে যে ওই ইউনিভার্সিটির রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনাকে হচ্ছে যে সাবজেক্ট চয়েস দিতে হবে। এখন স্বভাবত আপনি দেখা গেছে যে প্রায় 55 থেকে 60% মার্ক থাকলে আপনি বিশ্ববিদ্যালয়গুলোতে আবেদনের যোগ্যতা অর্জন করবেন। বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে শিক্ষার্থীদের যে বিষয়টা নিয়ে সবচেয়ে বড় প্রশ্ন থাকে যে এখানে আবেদন করতে আইএলস লাগবে কিনা। আসলে হাঙ্গেরির অধিকাংশ ইউনিভার্সিটিতে আইএলস ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না। হ্যাঁ, কিছু ইউনিভার্সিটি আছে যেখানে ভর্তির ক্ষেত্রে আইএলস এর বা ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট থাকে, কিন্তু অনেক ইউনিভার্সিটি আছে যেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির কোনো রিকোয়ারমেন্ট থাকে না। তো সুতরাং আপনি যদি আবেদন করেন, আপনার যদি আইএলস নাও থাকে, তাহলে আপনি এখানকার বিশ্ববিদ্যালয়গুলোতে আপনি আবেদন করতে পারবেন বা এই স্কলারশিপের জন্য আবেদন করতে পারবেন। যদিও বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় যে সার্কুলার দিয়েছেন, ওই সার্কুলারে বলে দিয়েছেন যে ভাষাগত দক্ষতা সনদ থাকলে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এটা স্বাভাবিক। আপনি যখন কোন একটা স্কলারশিপের জন্য আবেদন করবেন, এখানে আপনার একাডেমিক রেজাল্ট এবং আপনার ভাষাগত দক্ষতার যোগ্যতা দেখেই হচ্ছে যে আপনাকে মনোনয়ন দেবে। যাদের প্রোফাইল ভালো থাকবে তারাই অবশ্যই এখানে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে মনোনীত হবে। অতএব স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে যাদের একাডেমিক রেজাল্ট ভালো তারাই অবশ্যই গুরুত্ব পাবে। এখন প্রশ্ন আসতে পারে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়া আবেদন করা যাবে কিনা। আপনি আবেদন করতে পারবেন। এখানে যেহেতু যে আগেই বলেছি যেখানে প্রায় 41টার মতো বিশ্ববিদ্যালয় রয়েছে, যার মধ্যে প্রায় 20 থেকে 22টা ইউনিভার্সিটি আছে যেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির রিকোয়ারমেন্ট নাই। তো স্বভাবতই যেহেতু স্কলারশিপের আসনগুলো সবগুলো ইউনিভার্সিটিতে আছে, আপনি যে ইউনিভার্সিটিগুলোতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট আপনি যদি স্কলারশিপ আবেদন ওই বিশ্ববিদ্যালয়গুলো চয়েস দেন, তাহলে সেখানে অবশ্যই আপনার আইএলস থাকতে হবে। কিন্তু যে ইউনিভার্সিটিগুলোতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট নাই, আপনি যদি ইউনিভার্সিটি চয়েস দেন তাহলে আপনার সেখানে আইএলস লাগবে না। এখন বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে যে এখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি থাকলে গুরুত্ব দেওয়া হবে। এখন আপনি মনে করেন যে ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি বাধ্যতামূলক রিকোয়ারমেন্ট না, ওই ইউনিভার্সিটিতে যদি আইএলস ছাড়াও আইএলস ছাড়া প্রার্থীরা আবেদন করে, স্বভাবতই আপনাকে ওই ইউনিভার্সিটির স্কলারশিপের যে কোটা আছে সেটা পূরণ করার জন্য আপনাকে অবশ্যই সিলেক্ট করতে তারা বাধ্য। হ্যাঁ, কারণ আরেকটা বিষয় হলো যে ইউনিভার্সিটিতে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির রিকোয়ারমেন্ট থাকে না, সেখানে যদি আপনি আইএলস দিয়ে আবেদন করেনও, দেখা গেছে আপনার একাডেমিক রেজাল্টটা এক্ষেত্রে বেশি গুরুত্ব পাবে। তাহলে এমনও হতে পারে যে আপনি ভালো একাডেমিক স্কোর এবং হচ্ছে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সির ভালো স্কোর নিয়ে যে ইউনিভার্সিটিগুলোতে আবেদন করলেন,
সেখানে দেখা গেছে প্রতিদ্বন্দ্বীর সংখ্যা অনেক বেশি হলো, ভালো রেজাল্ট থাকা সত্ত্বেও আপনি অনেক সময় স্কলারশিপ পাবেন না। আবার দেখা গেছে যে উইদাউট আইএলসে একটু বিকল্প ইউনিভার্সিটি চয়েস করেও অনেক সময় অনেকে স্কলারশিপ পেতে পারবেন। সুতরাং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কোর ছাড়া আপনি স্কলারশিপ পাবেন না, এটা ভাবার ক্ষেত্রে কোনো সুযোগ নেই। আর শিক্ষা মন্ত্রণালয়ের নোটিশে আরেকটা বিষয় স্পষ্ট বলে দিয়েছে যে ব্যাচেলার প্রোগ্রামের ক্ষেত্রে অপেক্ষাকৃত কম বয়সীদের গুরুত্ব দেওয়া হবে। অর্থাৎ আপনি যে কোনো বয়সে আবেদন করতে পারেন, যার বয়স কম সে অবশ্যই গুরুত্ব পাবে। মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামের ক্ষেত্রে বয়সের বিষয়ে কোনো সীমাবদ্ধতা নাই। তো সুতরাং আমরা যে বিষয়টা এখানে অর্থাৎ ক্লিয়ার যে আপনার একাডেমিক রেজাল্ট মোটামুটি 50 থেকে 60% মার্ক হলেই হয়, এবং ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি ছাড়াও আপনি আবেদন করতে পারবেন, এবং বয়স আপনার যাই হোক আপনি আবেদন করতে পারবেন। আর হচ্ছে যে আপনার কি কি ডকুমেন্টস লাগবে এখানে আবেদন করতে হলে। আপনি যখন স্কলারশিপ আবেদন করবেন, এখানে একটু বলে রাখি যে এখানে হচ্ছে যে আপনার সাধারণত স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, সেখানে আপনাকে আবেদন করতে হয়, এবং হচ্ছে বাংলাদেশের মিনিস্ট্রির একটা ওয়েবসাইট আছে, সেখানে আবেদন করতে হয়। দুই জায়গায় আপনাকে আবেদন করতে হবে। স্টিপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপে আপনি যখন আবেদন করবেন তখন সেখানে আপনি আপনার ব্যক্তিগত ডিটেলস আপনি শেয়ার করবেন, এবং আপনার একাডেমিক ডিটেলসগুলো শেয়ার করবেন, এবং আপনি আপনার পছন্দ মতো যে কোনো দুইটা কোর্স আপনি সিলেক্ট করতে পারবেন। এক্ষেত্রে হতে পারে একই বিশ্ববিদ্যালয়ে দুইটা আলাদা আলাদা সাবজেক্ট, অথবা আলাদা বিশ্ববিদ্যালয় আলাদা সাবজেক্ট, অর্থাৎ দুইটা কোর্স আপনি সিলেক্ট করতে পারবেন। এখানে ব্যাচেলার কোর্সে যে 31টা সাবজেক্টে ওরা স্কলারশিপ অফার করছে, এর মধ্যে প্রায় 382টা অর্থাৎ 41টা বিশ্ববিদ্যালয়ের প্রায় 382টা কোর্স আপনার চয়েস দেওয়ার সুযোগ থাকবে। এবং মাস্টার্স কোর্সে যে 29টা কোর্স আছে, এর মধ্যে 477টা কোর্স, অর্থাৎ 41টা বিশ্ববিদ্যালয় টোটাল 477টা কোর্স আপনি চয়েস দেওয়ার সুযোগ পাবেন। এবং ডক্টরাল প্রোগ্রামে আপনি 201টা কোর্সে চয়েস দেওয়ার আপনি সুযোগ পাবেন। এর মধ্যে যে এতগুলো কোর্সের মধ্যে আপনি ব্যাচেলার হোক বা মাস্টার্স হোক, আপনি যে কোনো দুইটা, বা ডক্টরাল প্রোগ্রামগুলোতে আপনি যে কোনো দুইটা কোর্স সিলেক্ট করতে পারবেন। এখন আছে যে কি কি ডকুমেন্টস আমার লাগবে। আপনি প্রথমে এখানে যদি আবেদন করতে চান, আপনার প্রথমে একটা পাসপোর্ট লাগবে, আপনার ছবি লাগবে, আপনার একটা সিভি লাগবে, এবং হচ্ছে আপনার অল একাডেমিক সার্টিফিকেট এবং ট্রান্সক্রিপ্টগুলো লাগবে। আপনার যদি ভাষাগত দক্ষতা সনদ থাকে, তাহলে আপনার ভাষাগত দক্ষতা আইএলটিএস, টোফেল বা পিটি আপনার স্কোর লাগবে, অথবা অনেকের আছে যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন এমওআই সার্টিফিকেট আছে। অনেক ইউনিভার্সিটি আছে যেখানে আইএলটিএস ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না, সেখানে মিডিয়াম অফ ইনস্ট্রাকশন থাকলেও আবেদন করা যায়। সুতরাং যেখানে যে ইউনিভার্সিটিগুলোতে এমওআই দিয়ে আবেদন করা যায়, আপনি যদি এমওআই থাকে আপনি ওই ইউনিভার্সিটিগুলো চয়েস দিতে পারবেন। এর পাশাপাশি যারা মাস্টার্স প্রোগ্রামে আবেদন করবেন, তারা যদি পড়াশোনা শেষে যদি তাদের কোনো কাজের অভিজ্ঞতা থাকে, তাহলে অভিজ্ঞতা ওয়ার্ক এক্সপিরিয়েন্স সার্টিফিকেটগুলো লাগবে। এবং হচ্ছে যে আপনার আরও যে বিষয়গুলো লাগবে স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে, সেটা হলো আপনার এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস। আপনি যদি পড়াশোনা চলাকালীন সময়ে আপনার কোনো এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি, যেমন বিএনসিসি, রোভার স্কাউট বা কোনো স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে আপনি যুক্ত থাকেন, হ্যাঁ, এই এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস সার্টিফিকেট, হ্যাঁ, ক্রিয়া কোনো সার্টিফিকেট যদি থাকে, হ্যাঁ, এই ধরনের সনদ যদি আপনার থাকে, বা রক্তদান সংক্রান্ত আরও বিভিন্ন আছে, বিভিন্ন ক্যাম্পাসে বিভিন্ন ধরনের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস থাকে। আপনি আপনার ক্যাম্পাসের যদি কোনো সহশিক্ষা কার্যক্রমগুলোতে আপনি যুক্ত থাকেন, তাহলে সেখানকার সার্টিফিকেটগুলো আপনার স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে অবশ্যই গুরুত্ব পাবে। আর যারা ডক্টরাল মানে পিএইচডি প্রোগ্রামগুলোতে আবেদন করবেন, তাদের অবশ্যই একটা রিসার্চ প্রপোজাল লাগবে। আপনার এই যে ডকুমেন্টসগুলো চেকলিস্ট আমি বললাম, এই ডকুমেন্টসগুলো আপনি আবেদন করার ক্ষেত্রে লাগবে। এবং আপনি যখন আবেদন করবেন তখন 15ই জানুয়ারির পূর্বে আপনি হচ্ছে যে আপনার সবগুলো ডকুমেন্টস আপনি হচ্ছে যে ওয়েবসাইটে আবেদন করতে হবে, মানে ওয়েবসাইটে সাবমিট দিতে হবে। এবং এক সেট ফটোকপি, মানে আপনি যেই ডকুমেন্টসগুলো ওয়েবসাইটে সাবমিট দিবেন, ওই ডকুমেন্টসগুলোর এক সেট কপি আপনি প্রিন্ট দিয়ে সত্যায়িত করে, এখানে অনেকে কনফিউশন আছেন যে সত্যায়িতটা আমার আসলে কোথা থেকে করতে হবে। এখানে আপনি মিনিস্ট্রিতে যখন প্রাথমিকভাবে ডকুমেন্টসগুলো জমা দিবেন, তখন আপনি নর্মালি ডকুমেন্টসগুলো প্রিন্ট দিয়ে, সাদা কালো প্রিন্ট দিয়ে, আপনি একজন বিসিএস ক্যাডার দ্বারা আমরা নর্মালি যেভাবে সত্যায়িত করি, এভাবে সত্যায়িত করে এক সেট ফটোকপি আপনার হচ্ছে আপনি মন্ত্রণালয়ে গিয়ে জমা দিয়ে আসবেন। সাধারণত আপনি যখন প্রথমে স্কলারশিপ পাবেন, ভিসা আবেদনে যখন যাবেন, তখন আপনার বোর্ড, এডুকেশন বোর্ড বা এডুকেশন মিনিস্ট্রি, ফরেন মিনিস্ট্রি থেকে সত্যায়িত করতে হবে। আপাতত আপনি প্রাথমিকভাবে আবেদন করার সময় আপনার বোর্ড বা মিনিস্ট্রি সত্যায়িত দরকার নাই। আপনি যখন অনলাইনে আবেদন করবেন স্টাইপেন্ডিয়াম হাংরিকামের ওয়েবসাইটে, তখন হচ্ছে যে আপনি আপনার অরিজিনাল ডকুমেন্টসগুলো সাবমিট দিবেন। যদি ডকুমেন্টসগুলো আপনার ইংলিশে ট্রান্সলেট করা থাকে তাহলে ভালো, যদি আপনার ডকুমেন্টসগুলো অন্যান্য ভাষায় হয়ে থাকে তাহলে আপনি ডকুমেন্টসগুলো অবশ্যই
ইংরেজিতে ট্রান্সলেট করে নোটারি করে আপনি ডকুমেন্টসগুলো সাবমিট দিবেন। এখানে আবেদন করার ক্ষেত্রে যে দুইটা বিষয় আমি বলিনি সেই দুইটা হলো, এবারে আবেদন করার ক্ষেত্রে আপনার রেফারেন্স লেটার বা রিকমেন্ডেশন লেটার লাগবে। অনেক ইউনিভার্সিটিতে রিকমেন্ডেশন লেটার লাগে, অনেক ইউনিভার্সিটিতে লাগবে না। তো কাজে আপনি এটা নির্ভর করবে যে আপনি কোন ইউনিভার্সিটিতে কোন কোর্সগুলো সিলেক্ট করেছেন। আপনি যেই ইউনিভার্সিটি যে কোর্সে সিলেক্ট করেছেন ওই কোর্সে যদি আপনার রিকমেন্ডেশন লেটার লাগে তাহলে আপনি আপনার যে পূর্বের যে শিক্ষা প্রতিষ্ঠান আছে সেখান থেকে একটা, অনেক জায়গায় অনেক প্রতিষ্ঠানে একটা, অনেক প্রতিষ্ঠানে দুইটা রিকমেন্ডেশন লেটার লাগে, আপনি রিকমেন্ডেশন লেটার সাবমিট দিতে হবে। এবং স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ যে ডকুমেন্টসটা দরকার হয় সেটা হচ্ছে মোটিভেশন লেটার। আপনি যখন স্কলারশিপে আবেদন করবেন তখন অবশ্যই আপনাকে মোটিভেশন লেটার সাবমিট দিতে হবে। মোটিভেশন লেটারটাকে আমরা অনেকে এটাকে এসওপি হিসেবে জেনে থাকি, অর্থাৎ আপনাকে কেন স্কলারশিপ দেওয়া উচিত, আপনি কোন ইউনিভার্সিটি কোন কোর্সটা সিলেক্ট করেছেন এবং হচ্ছে এই কোর্সটা আপনি কেন সিলেক্ট করেছেন এবং এই কোর্সে পড়াশোনা শেষে আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি, আপনার একাডেমিক ব্যাকগ্রাউন্ড কি ছিল বা আপনার আসলে কেন আপনাকে স্কলারশিপ দেওয়া উচিত, এই পুরো বিষয়টা আপনি হচ্ছে মোটিভেশন লেটারে খুব সুন্দরভাবে উপস্থাপন করতে হবে। যার মোটিভেশন লেটারটা যত বেশি সুন্দর হবে, আকর্ষণীয় হবে এবং তাদের কাছে গ্রহণযোগ্য মনে হবে, তারাই স্কলারশিপ পাওয়ার ক্ষেত্রে স্বভাবতই এগিয়ে থাকবে। এক্ষেত্রে যেহেতু অনেকের মধ্যে প্রশ্ন আছে যে যেহেতু আমি দুইটা কোর্স সিলেক্ট করব তাহলে কি আমার দুইটা মোটিভেশন লেটার লাগবে? হ্যাঁ, আপনি যদি দুইটা কোর্স সিলেক্ট করে থাকেন তাহলে আপনি দুইটা কোর্সের জন্য আপনি আলাদা আলাদাভাবে দুইটা মোটিভেশন লেটার লিখে দিতে হবে। তবে আপনি যদি একই কোর্স দুইটা ইউনিভার্সিটি সিলেক্ট করে থাকেন আপনি চাইলে একটা মোটিভেশন লেটারে দুইটা ইউনিভার্সিটি মেনশন করে আপনি মোটিভেশন লেটারটা সাবমিট দিতে পারেন। এখন অনেকের মাঝে আরেকটা প্রশ্ন আসে যে আমাদের শিক্ষা মন্ত্রণালয় ওয়েবসাইটে বলে দিয়েছে যে সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য নয়। এটা নিয়ে অনেকের মধ্যেই প্রশ্ন। যদিও স্টাইপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা আছে যে আপনি যদি কোনো ডকুমেন্ট সাবমিট দিতে না পারেন তাহলে আপনি ওদেরকে একটা লিখিত ঘোষণাপত্র দিতে হবে যে আমি এই কারণে এখন আমি অরিজিনাল সনদটা দিতে পারছি না, তবে আমি 1 আগস্টের পূর্বে আমি ডকুমেন্টসটা জমা দিব। এক্ষেত্রে আপনি যদি এভাবে একটা ডিক্লারেশন সাইন দিতে পারেন তাহলে হচ্ছে যে আপনি কিছু ডকুমেন্টস পরেও দিতে পারবেন। এই ডকুমেন্টসগুলো কি, আপনি যদি কারো পাসপোর্ট না থাকে পাসপোর্ট পরে দিতে পারবেন, বা হচ্ছে যে আপনার যদি অরিজিনাল সার্টিফিকেট বা মার্কশিটগুলো না থাকে তাহলে সেগুলো আপনার পরে দিতে পারবেন। কিন্তু যেহেতু বাংলাদেশের শিক্ষা মন্ত্রণালয় বলে দিয়েছে যে সাময়িক সনদপত্র গ্রহণযোগ্য নয়, সুতরাং আপনারা চেষ্টা করতে হবে যে যতদূর সম্ভব আপনারা আপনাদের বোর্ড বা মন্ত্রণালয় আপনাদের বিশ্ববিদ্যালয়ে যোগাযোগ করে আপনারা হচ্ছে যে অরিজিনাল ডকুমেন্টস অরিজিনাল সনদপত্রগুলো জমা দেওয়ার চেষ্টা করবেন। যদি একান্ত নাই পারেন তাহলে আপনারা একটা লিখিত ঘোষণাপত্র দিয়ে আপনার আবেদন সাবমিট দিতে পারেন। আপনার ঘোষণাপত্র হচ্ছে যে স্টাইপেন্ডিয়াম হাংরিকাম ওয়েবসাইটে খুব সুন্দরভাবে অ্যাকসেপ্ট করে নেবে, কারণ এটা তাদের সার্কুলারে স্পষ্ট বলে দেওয়া আছে। এবং আপনার এই লিখিত ঘোষণাপত্রটা আপনি মন্ত্রণালয় দিলে মন্ত্রণালয় বিষয়টা দেখে বিশেষভাবে বিবেচনা নিতে পারে। বিশেষ করে এই মুহূর্তে যারা এইচএসসি 2024 ব্যাচের শিক্ষার্থী তারা সবচেয়ে বেশি কনফিউশনে আছে, কারণ হচ্ছে যে তারা কলেজে এখনো অরিজিনাল সনদপত্র পায়নি এবং হচ্ছে বোর্ড থেকে যদি তারা আবেদন করে সনদপত্র গ্রহণ করে তাহলে তারা অরিজিনাল সনদপত্রটা পাচ্ছে না, তারা সাময়িক সনদপত্রটা পাচ্ছে। আমি অনুরোধ করবো যে আপনারা এই সাময়িক সনদপত্রটা দিয়ে আবেদন করেন, কারণ যেহেতু সার্কুলারটা শিক্ষা মন্ত্রণালয় থেকে দিয়েছে এবং স্টাইপেন্ডিয়াম হাংরিকাম স্কলারশিপের ওয়েবসাইটে বলা আছে যে আপনি অরিজিনাল সনদপত্রটা আপনি পরে দিলেও হবে। আপনি যদি লিখিত ঘোষণাপত্র দেন তাহলে আপনি 1 আগস্টের মধ্যে দিলেও হবে। সুতরাং আপনি আপাতত ওই ডকুমেন্টসটা দিয়ে আপনি আবেদনটা করে ফেলুন। আপনি যে কেন দিতে পারছেন না এই বিষয়টা মন্ত্রণালয়কে জানান, মন্ত্রণালয় অবশ্যই আপনার আবেদনটা ভালোভাবে রিসিভ করবে, কারণ মন্ত্রণালয় জানে যে এখনো পর্যন্ত 24 ব্যাচের শিক্ষার্থীরা হচ্ছে যে অরিজিনাল সনদপত্র এখনো হাতে পায়নি, বা অনেক ইউনিভার্সিটিতে আছে যারা কনভোকেশন ছাড়া অরিজিনাল সনদপত্র দেয় না। তো সুতরাং আপনি যদি এই বিষয়টা উপস্থাপন করতে পারেন তাহলে আপনি আবেদন করতে পারেন, এই বিষয়টা নিয়ে কনফিউশনে থাকার কোনো সুযোগ নাই। আর আরেকটা বিষয় হলো যে যারা এখানে আরেকটা রিকোয়ারমেন্ট আছে যে মেডিকেল সার্টিফিকেট দিতে হয়। তো মেডিকেল সার্টিফিকেটের বিষয়টা আমি বলবো যে ওখানে ওয়েবসাইটে স্পষ্ট বলা আছে যদি আপনি মেডিকেল সার্টিফিকেটটা বর্তমানে না দিতে পারেন আপনি চাইলে সিলেক্ট হওয়ার পর আপনি এপ্রিলের 15 তারিখের মধ্যেও আপনি চাইলে মেডিকেল সার্টিফিকেটটা দিতে পারবেন। সুতরাং মেডিকেল সার্টিফিকেট নিয়ে এখন আপনাদের প্যারা নেওয়ার কিছু নাই। এবং অনেকের মাঝে আবার আরেকটা কনফিউশন আছে যে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা লাগবে কিনা।
পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা হচ্ছে দিয়ে রাখলে ভালো। আপনি অনলাইনে আবেদন করে একটা পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট 15 জানুয়ারির মধ্যে যদি নিয়ে নিতে পারেন, তাহলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেট সহ আপনি আবেদনটা করতে পারেন। তবে পুলিশ ক্লিয়ারেন্স ছাড়াও আপনি আবেদন করতে পারেন, এটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট না। যদি থাকে আপনি যুক্ত করে দিতে পারলেন, দিলে ভালো। আসলে পুলিশ ক্লিয়ারেন্স সার্টিফিকেটটা মন্ত্রণালয় এই জন্য মেনশন করে দিয়েছে, কারণ মন্ত্রণালয় যেহেতু শর্টলিস্ট করে প্রথমেই হচ্ছে যে মনোনয়নের জন্য একটা তালিকা পাঠাবে, মন্ত্রণালয় চায় না যে তাদের মনোনীত কোনো প্রার্থী পরবর্তীতে কোনো কারণে স্কলারশিপ থেকে বঞ্চিত হোক এবং বাংলাদেশ একটা কোটা থেকে বঞ্চিত হোক। এই বিষয়টা বিবেচনায় নিয়েই মূলত বাংলাদেশের মিনিস্ট্রি যে অরিজিনাল সনদপত্র গ্রহণযোগ্য নয় বা পুলিশ ক্লিয়ারেন্স সহ জমা দেওয়ার জন্য আহ্বান করেছে। যেহেতু আমাদের মূল ওয়েবসাইটে কিছু কিছু বিষয় আমাদেরকে শিথিল করেছে, সুতরাং ওই বিষয়টা নিয়ে আমরা আবেদন করলেও করতে পারি। তবে আমরা অবশ্যই চেষ্টা করব যে সব ডকুমেন্টস সুন্দরভাবে গুছিয়ে আমরা যেন আবেদনটা করতে পারি। আরেকটা বিষয় হলো যে আপনি যখন স্টিপেন্ডিয়াম হাংরিকাম এর ওয়েবসাইটে যখন ডকুমেন্টসগুলো জমা দিবেন, অরিজিনাল ডকুমেন্টসগুলো আপনি স্ক্যানিং করে জমা দিবেন এবং প্রিন্ট করে বিসিএস ক্যাডার দ্বারা সত্যায়িত কপিগুলো আপনি হচ্ছে মন্ত্রণালয়ে, শিক্ষা মন্ত্রণালয় সচিবালয়ের 2 নম্বর গেটে একটা খামে করে আপনার সব ডকুমেন্টসগুলো আপনি লিখে জমা দিয়ে আসবেন। আর এই স্কলারশিপ আবেদনের লাস্ট ডেট হচ্ছে 15 জানুয়ারি। হচ্ছে যে আপনার স্টিপেন্ডিয়াম হাংরিকামের যে ওয়েবসাইট, সেখানে দুপুর 2টা, বাংলাদেশে 15 জানুয়ারি দুপুর 2টার মধ্যে আবেদন ক্লোজ করে দিবে এবং বাংলাদেশের যে ওয়েবসাইটটা সেটা সন্ধ্যা 7টার মধ্যে ক্লোজ করে দিবে। সুতরাং আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই সময়ের মধ্যে আপনারা আবেদনটা করে ফেলার জন্য। আরেকটা বিষয়টা বলে রাখি যে এখানে অনেকের মাঝে প্রথমে শুরুতে হয়তো বলা হয়নি যে ব্যাচেলার প্রোগ্রামগুলো, মাস্টার্স বা পিএইচডি প্রোগ্রামগুলো কত বছর মেয়াদী এবং এই স্কলারশিপে আপনি কি কি সুযোগ সুবিধা পাবেন, এটা যদিও শুরুতেই বলা উচিত ছিল। ব্যাচেলার প্রোগ্রামগুলো সাধারণত 3 থেকে 4 বছর মেয়াদী হয়ে থাকে এবং মাস্টার্স প্রোগ্রামগুলো সাধারণত 1.5 থেকে 2 বছর মেয়াদী হয়ে থাকে এবং ডক্টরাল প্রোগ্রামগুলো সাধারণত 4 বছর মেয়াদী হয়ে থাকে। এই স্কলারশিপের জন্য যদি আপনি মনোনীত হন, তাহলে আপনি পুরো টিউশন ফি ফ্রি পাবেন, অ্যাকোমোডেশন সুবিধা পাবেন, অর্থাৎ হোস্টেল সুবিধা পাবেন। এক্ষেত্রে ইউনিভার্সিটিগুলো কিছু কিছু ইউনিভার্সিটিতে হোস্টেল থাকলে সেখানে হোস্টেলের ব্যবস্থা করবে, কিছু কিছু ইউনিভার্সিটিতে যেখানে হোস্টেল সুবিধা নাই তারা হচ্ছে আপনার বাইরে থাকার জন্য একটা হাত খরচ দিবে এবং এছাড়া মান্থলি স্টেপেন তো আছেই এবং হেলথ ইন্স্যুরেন্স কভারেজটাও পাওয়া যাবে স্কলারশিপের জন্য যদি আপনি মনোনীত হন। যারা ডক্টরাল বা পিএইচডি প্রোগ্রামগুলোতে আবেদন করবেন তারা অবশ্যই একটা রিসার্চ প্রপোজাল এখানে রেডি করে রাখতে হবে এবং আপনি স্কলারশিপের জন্য আবেদন করার ক্ষেত্রে অবশ্যই স্টেটমেন্ট অফ অ্যাকসেপ্টেন্স বাই এ সুপারভাইজার অফ হোস্ট ইউনিভার্সিটি, অর্থাৎ আপনি যে ইউনিভার্সিটিতে আপনি পিএইচডিটা করবেন ওই ইউনিভার্সিটি একজন সুপারভাইজারের সাথে আপনি আগেই কথাবার্তা বলে তাকে কনভিন্স করে নিতে এবং তার একটা স্টেটমেন্ট নিয়ে আপনি হচ্ছে এখানে জমা দিতে হবে এবং বাংলাদেশের মিনিস্ট্রিতেও আপনার প্রপোজালটা সহ এবং প্রফেসরের যে অ্যাকসেপ্টেন্স লেটারটা আছে এটা সহ হচ্ছে আপনাকে জমা দিতে হবে। পুরো বিষয়টা আমি সংক্ষেপে এখানে শেয়ার করার চেষ্টা করলাম। তারপরেও যদি কোনো বিষয়টা মিস হয়ে যায় আপনারা আমাকে ইনবক্সে নক দিবেন। স্কলারশিপ আবেদনের যদি কারো কোনো সহযোগিতার দরকার হয় তাহলে অবশ্যই আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করব তথ্য দিয়ে। আরেকটা বিষয় একটু বলে রাখি, সেটা হলো যে এখানে বাংলাদেশের মিনিস্ট্রি প্রথমে একটা শর্ট লিস্ট করবে, যেটা এতে ফেব্রুয়ারি বা মার্চের দিকে হয়ে যাবে, আপনি রেজাল্ট পেয়ে যাবেন। পরবর্তীতে ওখান থেকে হচ্ছে যে চূড়ান্ত ফলাফলটা আসবে, সামনের 25শে সেপ্টেম্বর ইনটেকের জন্য যাবেন। এখানে ফুল ফান্ড স্কলারশিপের জন্য আপনি আবেদন করবেন। যদি কোনো কারণে ওখানে পার্শিয়াল স্কলারশিপ বা সেলফ ফান্ডে আপনি পড়তে চান কিনা এটার একটা অপশন থাকবে। আপনি যদি ফুল ফান্ড স্কলারশিপের না পান তাহলে পার্শিয়াল স্কলারশিপ বা পরবর্তীতে সেলফ ফান্ডেও পড়ার সুযোগ আছে। ইউনিভার্সিটি জাস্ট এটা একটা বিজ্ঞাপন। আপনি যদি ফুল ফান্ড না পান, ইউনিভার্সিটি দেখেছে একটা ইউনিভার্সিটিতে 10টা আসন আছে, আপনি আবেদন করলেন, আপনাকে ফুল ফান্ড স্কলারশিপ দিতে পারলো না, তখন ওরা আপনাকে সেলফ ফান্ডে পড়ার জন্য অফার করবে। তো সুতরাং যারা স্কলারশিপ না পেলেও সেলফ ফান্ডে পড়ার চিন্তা ভাবনা আছে তারা চাইলে স্কলারশিপটাতে আবেদন করতে পারেন। অর্থাৎ স্কলারশিপ না পেলে আপনি পরবর্তীতে সেলফ ফান্ডে আপনি পড়াশোনা করলেন। এবং এক্ষেত্রে স্কলারশিপের ক্ষেত্রে অনেক ইউনিভার্সিটি আছে যেখানে হচ্ছে যে আপনার এন্ট্রান্স এক্সাম থাকতে পারে। তো ইউনিভার্সিটি যখন আপনি সাবজেক্ট চয়েস দিবেন সেখানে দেখবেন যে কোন ইউনিভার্সিটিতে এন্ট্রান্স এক্সাম আছে, এটা ইউনিভার্সিটির নিজস্ব রিকোয়ারমেন্ট। তো এন্ট্রান্স এক্সাম যেখানে যেখানে থাকবে সেখানে অবশ্যই একটা আপনাকে এন্ট্রান্স এক্সাম দিতে হবে। আর ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট, যাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি নাই আপনি তাহলে সেখানে ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি স্কুল লাগবে না। যাদের ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি রিকোয়ারমেন্ট আছে সেখানে আপনাকে অবশ্যই ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সি সার্টিফিকেটটা সাবমিট দিতে হবে। আপাতত আর দীর্ঘায়িত করবো না, আজকে এই পর্যন্তই।
পরবর্তীতে দেখা হবে অন্য কোনো স্কলারশিপের ইনফরমেশন নিয়ে। আপাতত এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।